বাংলাদেশ ব্যাংকের একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েই আজকের আলোচনা শুরু করি। ২০২২ সালের ১৩ নভেম্বর তারা এটি প্রচার করেছিল। তাতে বলা হয়েছিল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে। এখানে দুটি বাক্য খেয়াল করুন, যেমন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে এবং ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে। দুটি চরম ভুল ও মিথ্যা কথা। তখন দেশের ব্যাংক খাত মোটেই ভালো অবস্থানে ছিল না। কথাগুলো এতটাই মিথ্যা যে শেষ পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকই ইসলামী ধারার ৫টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দেশের অন্তত ১১টি ব্যাংক গভীর সংকটে ছিল। মালিকদের লুটপাটই ছিল এর প্রধান কারণ। এমনকি দৈনন্দিন ব্যয় পরিচালনার অর্থও ব্যাংকের হাতে ছিল না। ব্যাংক বাঁচাতে তখন টাকা ছাপিয়ে তাদের দিতে হয়েছে। অন্তর্বর্তী সরকার এসে চরম সংকটে থাকা ৫টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়। আসলে শেষ সময়ে সরকার ৫টি বেসরকারি ব্যাংককেই জাতীয়করণ করেছিল। তখন গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর। এজন্য ২০২৫ সালের ৯ মের ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত ব্যাংকের পুনর্গঠন, একীভূতকরণ বা অন্য রেজলিউশন ব্যবস্থায় নেওয়ার ক্ষমতা পায়, যাকে আমরা এখন মার্জার বলছি। এই হচ্ছে শুরুর ইতিহাস। ব্যাংক ৫টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর ৪টি ব্যাংকের মালিকানায় ছিলেন বহুল আলোচিত এস আলম। একটির মালিক নজরুল ইসলাম মজুমদার। এর মধ্যে এস আলম অনেক আগেই দেশে নেই। নজরুল ইসলাম মজুমদার জেলে আছেন। যখন মার্জারের সিদ্ধান্ত হয় তখন এই ৫টি ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল প্রায় ১.৫ লাখ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৭৭%। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৯৮%, ফার্স্ট সিকিউরিটির ৯৬, গ্লোবাল ইসলামীর ৯৫, সোশ্যাল ইসলামীর ৬২ এবং এক্সিমের ২৮%। আর মোট আমানত ছিল প্রায় ১,৪১,০০০ কোটি টাকা। গ্রাহক ছিল প্রায় ৭৫ লাখ। এই আমানত দেশের পুরো ব্যাংক ব্যবস্থার আমানতের ৭%। ৫ ব্যাংকে কাজ করত প্রায় ১৮,০০০ মানুষ। শুরুতেই ছোট্ট একটা বিতর্ক ছিল এক্সিম ব্যাংক নিয়ে, কারণ ২৮%-এরও অনেক বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংক আরও ছিল। এক্ষেত্রে নজরুল ইসলাম মজুমদারের নামটাই হয়তো এক্সিম ব্যাংককে বেছে নেওয়ার কারণ ছিল। নজরুল ইসলাম মজুমদার বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক মালিকদের সংগঠনের প্রধান ছিলেন। ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি তিনিই শুরু করেছিলেন। কোনো একটা উপলক্ষ বের করে ব্যাংকগুলোকে বলে দিতেন কার কত টাকা দিতে হবে। তারপর সেই অর্থ ঘটা করে দেওয়া হতো প্রধানমন্ত্রীর হাতে ত্রাণ তহবিলের নামে। মজার ব্যাপার হচ্ছে, যখনই ব্যাংক মালিকদের কোনো প্রয়োজন পড়ত, দাবি আদায়ের সময় আসত, তখনই নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ব্যাংক মালিকেরা চেক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজির হতেন। চেক প্রদান এবং দাবি পূরণ কাছাকাছি সময়েই ঘটত। সুদের হারের ৯-৬ বা ব্যাংকে পরিবারতন্ত্র কায়েম হয়েছে এই মালিকদের কারুসাজিতেই। বলে রাখা ভালো, দেশের ব্যাংক খাতের এই নাজুক অবস্থার জন্য সবচেয়ে দায়ী কিন্তু সরকার নিজেই। প্রতিটি সরকারই ক্ষমতায় এসে রাজনৈতিক সিদ্ধান্তে দলীয় লোকজনকে বেসরকারি খাতের ব্যাংকের অনুমোদন দিয়েছে, তারপর ব্যাংকে পরিবারতন্ত্র কায়েম করার সুযোগ দিয়েছে। এভাবে দেওয়া হয় লুটপাট করার লাইসেন্সও। এমনকি একের পর এক ব্যাংক দখল করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল সহায়কের। এর ফলে প্রতারণা, ইচ্ছাকৃত ঋণখেলাপি এবং ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনার অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে। সুতরাং এই ব্যাংকগুলো যে একদিন ভেঙে পড়বে তা ছিল অবধারিত। ভাগ্য ভালো যে এখনও কিছু ভালো মালিক ও ব্যাংকার আছেন, ফলে টিকে আছে দেশের ব্যাংকিং খাত। এবার একটু ইতিহাস ঘাটাঘাটি করা যাক। এমন নয় যে বাংলাদেশেই প্রথম ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে, বরং এর ইতিহাস বেশ পুরনো। যুক্তরাষ্ট্রে ১৯৫০-এর দশকে ব্যাংক একীভূতকরণের ঢেউ দেখা দিয়েছিল। এরপর ১৯৬০ সালে করা হয় ব্যাংক মার্জার আইন। যুক্তরাষ্ট্রে ১৯২১ সালে ব্যাংকের সংখ্যা ছিল ৩০,৪৫৬টি। ২০২০ সালে তা নেমে আসে ৪,৩৭৭-এ। শুরুতেই ব্যাংক মার্জার ছিল বাজার চালিত, অর্থাৎ একটি ব্যাংক আরেকটি ব্যাংক কিনে নিত, বা দুটি ব্যাংক স্বেচ্ছায় এক হতো।
পরে এটি সরকারি নীতির অংশ হয়ে যায়। বিশেষ করে বড় আর্থিক সংকটের সময় সরকার নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে কোন ব্যাংক টিকবে, কোনটি বন্ধ হবে, কোনটি কার সঙ্গে একীভূত হবে। সাধারণত তিনভাবে ব্যাংক একীভূত করা হয়, যেমন ১. শক্তিশালী ব্যাংক দুর্বল ব্যাংককে কিনে নেয়। ২. সরকার আগে টাকা দিয়ে দুর্বল ব্যাংককে কিছুটা শক্তিশালী করে তারপর একীভূত করে। ৩. ব্যাংকের খারাপ ঋণ আলাদা করে অন্য প্রতিষ্ঠানে সরিয়ে দিয়ে পরে একীভূত করা হয়। ব্যাংক একীভূত করার প্রসঙ্গ এলেই উদাহরণ দেওয়া হয় ১৯৯৮ সালের পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংকটের সময়কে। এ সময়ই মূলত একটি বড়, ভালো বা সুস্থ ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলো একীভূত হয়েছিল। অনেকগুলো বন্ধও করে দেওয়া হয়েছিল। সব দেশই তখন ব্যাংক খাত পুনর্গঠনের জন্য আলাদা ৩টি সংস্থা গঠন করেছিল। এর মধ্যে একটি হচ্ছে ব্যাংক পুনর্গঠন করার জন্য, ব্যাংকের খারাপ ঋণ কিনে নিয়ে তা পুনরুদ্ধারের জন্য একটি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য আরেকটি সংস্থা। ব্যাংক একীভূত করার ক্ষেত্রে সফল উদাহরণ ছিল মালয়েশিয়া। এই দেশটি ডানা মডাল ন্যাশনাল বেরহাদ নামের প্রতিষ্ঠান গঠন করে। তারা ৫৮টি আর্থিক প্রতিষ্ঠান একীভূত করে ১০টি বড় ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। ডানা হর্তা ন্যাশনাল বেরহাদ নামের আরেকটি নতুন সংস্থা খারাপ ঋণ কিনে নিয়ে প্রায় ৮০% উদ্ধার করেছিল। আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে তৈরি করা হয় মালয়েশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন। ইন্দোনেশিয়াও ব্যাংক খাতের বড় পুনর্গঠন করেছিল। বহু ব্যাংক বন্ধ করতে হয়েছে। ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একীভূত করা হয়, কিন্তু তাদের খেলাপি ঋণ অনেক বেশি ছিল, ফলে সফল হতে একটু বেশি সময় লেগেছে। থাইল্যান্ডে কিছু দুর্বল ব্যাংককে তুলনামূলক শক্ত ব্যাংকের সঙ্গে একীভূত করা হয়েছিল, কিন্তু দেশটি খেলাপি ঋণ দ্রুত আলাদা করেনি, ফলে তাদেরও সফল হতে সময় লাগে। জাপানও দেরিতে ব্যবস্থা নিয়েছিল। তারা ব্যাংক একীভূত করেছিল ঠিকই, তবে খেলাপি ঋণ সময়মতো পরিষ্কার করা হয়নি। এতে পুনরুদ্ধারও ধীর গতিতে হয়। সব মিলিয়ে বলা যায়, ব্যাংক একীভূত করার মূল মন্ত্র হচ্ছে খারাপ ঋণ আলাদা করা, নতুন মূলধন দেওয়া, সুশাসন নিশ্চিত করা, দায়ী মালিকদের জবাবদিহির আওতায় আনা, আমানতকারীর আস্থা রক্ষা করা, শক্তিশালী ও স্বাধীন তদারক ব্যবস্থা গড়ে তোলা। দেশে ৫ ব্যাংক একীভূত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ লাগবে। একীভূত নতুন ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ঠিক করা হয়েছে ৪০,০০০ কোটি টাকা, আর পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫,০০০ কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে। বাকি ২০,০০০ কোটি টাকা সরকার দেবে, অর্থাৎ জনগণের করের টাকাই দেওয়া হবে। এর বাইরে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ধার হিসেবে দিয়েছে ৩৬,০০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকের দায় সাধারণ মানুষ কেন নেবে? আরও বড় প্রশ্ন হচ্ছে, এতে করে কি আসলেই দুর্বল ব্যাংক সবল হয়ে যাবে? এরকম উদাহরণ কি পৃথিবীতে আদৌ কোথাও আছে? বিশ্বে ২টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে ভালো অবস্থায় চলেছে, এমন উদাহরণ নেই বললেই চলে। আর সেখানে ৫টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সবল হবে, এটি বেশি বড় আকাঙ্ক্ষা হয়ে গেছে। করতে পারলে হবে নতুন বিশ্ব রেকর্ড। বিশ্বের বড় বড় সব দেশ তখন বাংলাদেশকেই উদাহরণ হিসেবে মানবে। আইএমএফ কিন্তু ২০০৪ সালেই একটি গবেষণায় দেখিয়েছিল, দুর্বল ব্যাংককে শুধু দুর্বল ব্যাংকের সঙ্গে জুড়ে দিলে আরও বড় দুর্বল ব্যাংক তৈরি হয়। এতে শক্তিশালী ব্যাংকটিও দুর্বল হয়ে পড়ে। আইএমএফ তখন বলেছিল, সংকটকালে সরকার বা নিয়ন্ত্রক সংস্থা দ্রুত স্থিতি ফেরাতে দুর্বল ব্যাংক একীভূত করে। কিন্তু ব্যাংকের প্রকৃত আর্থিক শক্তি, সম্পদের মান বা ঝুঁকি ব্যবস্থাপনা ঠিক না হলে সেই একীভূতকরণের ফল হয় আরেকটি বড় কিন্তু দুর্বল প্রতিষ্ঠান। বাংলাদেশে সমস্যা এখানেই। বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক থাকবে সরকারি মালিকানায়। সরকার ভালো ব্যাংক পরিচালনা করতে পারে, এর কোনো নজির বাংলাদেশে নেই। একসময় সরকারি মালিকানায় বেসিক ব্যাংক ভালো ব্যাংক ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারি ব্যাংকটিকে নিজ হাতে খুন করেছে। সুতরাং সরকার আয়তনে অনেক বড় সম্মিলিত ইসলামী ব্যাংককে ভালোভাবে চালাতে পারবে, এটা বিশ্বাস করার কোনো কারণই নেই। সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন এমন অনেক প্রভাবশালী থাকেন, সরকারের নানা প্রয়োজন মেটান, তারা নিশ্চয়ই নতুন আরেকটি ব্যাংক লুটপাট করার অপেক্ষায় থাকবেন। বলা হয়েছিল, সম্মিলিত ইসলামী ব্যাংক একসময় বেসরকারি মালিকানায় দিকে হবে। তবে এর দায় এতটাই বেশি যে এখন কেউ এই ব্যাংক কিনবেন না। সরকার ব্যাংকটি পরিচালনা করে ভালো করবেন, তারপর বেসরকারি খাতে বিক্রি করা হবে, এটা অনেক দূরের স্বপ্ন। বাংলাদেশে ব্যাংক তদারকি ব্যবস্থা এমনিতেই অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার কারণেই সরকারি ব্যাংক পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সামান্য। বাস্তবে সরকারি ব্যাংক তদারকি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারে এই বিভাগটি বন্ধ করে দেওয়ার কথা বলেছে। কবে বন্ধ হবে সেটা বরং আগে দেখি, তারপর বাকি আলোচনা। খেলাপি ঋণ আলাদা করে দ্রুত আদায় করতে না পারলে একীভূত ইসলামী ব্যাংক সফল হবে না। এজন্য অবশ্যই দ্রুত আলাদা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রয়োজন হবে। কাজটি অত্যন্ত কঠিন, কারণ ঋণের বড় অংশই পাচার হয়ে গেছে। রহস্য উপন্যাসের কাহিনীতে টুইস্ট আনার একটি রীতি, তাতে পাঠকের আগ্রহ বাড়ে। ব্যাংক খাতে নতুন টুইস্ট এনেছে সরকার নিজেই। গত 10 এপ্রিল জাতীয় সংসদে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বিল আকারে পাশ হয়। নতুন কিছু ধারা যুক্ত করেই বিলটি পাশ হয়। কাহিনীর টুইস্ট এখানেই, কেননা নতুন যুক্ত করা ধারায় পুরনো শেয়ারধারীদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যাদের কারণে ব্যাংক খাতের এই নাজুক অবস্থা, তাদের আবার ফেরত আনার উদ্যোগ নৈতিক জায়গা থেকেও অগ্রহণযোগ্য। বিলের 18 ক ধারা অনুযায়ী কোনো ব্যাংক রেজলিউশনের আওতায় যাওয়ার আগে যারা মালিক ছিলেন, তারা চাইলে পরে সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নিজেদের হাতে নেওয়ার আবেদন করতে পারবেন। তবে এজন্য কিছু লিখিত অঙ্গীকার দিতে হবে, যেমন সরকার বা বাংলাদেশ ব্যাংক যে টাকা দিয়েছে তা ফেরত দেওয়া হবে, নতুন মূলধন এনে ব্যাংকের আর্থিক শক্তি আবার ঠিক করা হবে, সরকারি বা অর্ধ সরকারি উৎস থেকে পাওয়া ঋণ, গ্যারান্টি বা অন্য সুবিধা পুরো ফেরত দেওয়া হবে, আমানতকারী দেশি বিদেশি পাওনাদার ও অন্য বৈধ দাবিদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, সরকারের কর ও অন্য আর্থিক পাওনা শোধ করা হবে। আর এক্ষেত্রে অনুমোদনের 3 মাসের মধ্যে সরকার বা বাংলাদেশ ব্যাংক যে টাকা দিয়েছে তার 7.5% পে অর্ডার জমা দিতে হবে। বাকি 92.5% টাকা শেয়ার হস্তান্তরের 2 বছরের মধ্যে 10% সরল সুদসহ ফেরত দিতে হবে। এই আইনটি পাশ করার পরপরই ব্যাংক পাড়া নতুন করে অস্থির হয়ে উঠেছে। ইসলামী ব্যাংক দখল বা পাল্টা দখলের চেষ্টার অভিযোগ আনা হচ্ছে। পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে। আমরা জানি বিভিন্ন দেশেই ব্যাংকের অর্থ আত্মসাতের জন্য নানান শাস্তি দেওয়া হয়। যেমন চীন ও ভিয়েতনামে একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাদণ্ডে নামিয়ে আনা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও জেলে নেওয়ার উদাহরণ আছে। আমেরিকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ থাকে, আর বাংলাদেশে নানাভাবে পুরস্কার দেওয়া হয়। শেষ পর্যন্ত পুরনো মালিকেরা ফিরবেন কি না জানি না, তবে এই যে সুযোগ রাখা হলো, এটাই হচ্ছে খারাপ সংকেত। কোনো একটা উপযুক্ত সময় আসবে, তখন ফেরা যাবে, এই আশা সামনে থাকলে ব্যাংক লুটপাট করা সহজ হয়ে যায়। তখন সবাই বুঝে যান যে যাই করি শাস্তি তো হবে না। সুতরাং আবারও ফিরে আসার এই সুযোগটা কেন রাখা হলো? কার উদ্যোগে আইনে যুক্ত করা হলো? কার কথা ভেবে আইনটি সংশোধন করা হলো? এই প্রশ্নের উত্তর জানাটাই এখন সবচেয়ে জরুরি।